তো সেই প্রসঙ্গে যদি একটু আপনি আমাদেরকে প্রথমে বলেন যে বাংলাদেশের কন্ট্রিবিউশন। আজকে যেহেতু শান্তি রক্ষা মিশন দিবস আমরা জাতীয়ভাবে পালন করছি, শুরুতেই এই শান্তি রক্ষা মিশনে কর্তব্য পালন করতে যেয়ে বাংলাদেশের সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ বা অন্যান্য বাহিনী যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে প্রায় 168 জন এই বিশ্ব শান্তি রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছে। আমি শুরুতেই তাদের বিদেহী আত্মার শান্তির মাগফিরাত কামনা করছি। তো আমাদের শান্তি রক্ষা মিশন বাংলাদেশ এই যাত্রাটি শুরু হয় 1988 সালে। মাত্র 15 জন অফিসার নিয়ে ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পরে ইরাক ইরান সীমান্তে শান্তিরক্ষী বাহিনী সেখান থেকে শুরু হয়। তারপর থেকে গত 45 বছর ধরে বাংলাদেশ এই শান্তিরক্ষা মিশনে সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ বাহিনীতে শুরু করে অন্যান্য সদস্যদের জাতিসংঘের চাহিদা মোতাবেক নিয়োজিত করছেন। তো সেখানে যদি আমরা দেখি যে প্রায় এই যে পর্যন্ত এই জাতিসংঘের শান্তি মিশন শুরু হওয়ার পর পর্যন্ত প্রায় 20 লাখের মতো বিভিন্ন দেশের, তার মধ্যে প্রায় 2 লাখ সদস্যই বাংলাদেশের। তার মানে হলো 10 ভাগের 1 ভাগ বাংলাদেশ। বলা যায় যে হাইয়েস্ট নাম্বার বাংলাদেশ কন্ট্রিবিউট করেছেন এবং অত্যন্ত প্রশংসার সঙ্গে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এবং এই কথাটি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে শুধু নয়, বাংলাদেশের একজন সাবেক সেনা সদস্য হিসেবে শুধু নয়, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে জাতিসংঘের এক সময়ের মহাসচিব কফি আনান প্রকাশ্যে বলেছিলেন যে বাংলাদেশের শান্তি মিশনের সদস্যরা অভূতপূর্ব অবদান রাখছেন বিশ্ব শান্তি রক্ষায়। শুধু মহাসচিবই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রকাশ্যে বলেছেন যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ অসাধারণ ভূমিকা রাখছেন। এবং সেই প্রসঙ্গটা বলতে যেয়ে তিনি বাংলাদেশের এই পিসকিপার্স যারা শান্তিরক্ষী সদস্য যেখানে নিয়োজিত আছেন তাদের অসাধারণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পষ্ট বলতে পারি যে আমরা অত্যন্ত গর্বিত জাতি হিসাবে, যে আমরা জাতি হিসাবে যেমন শান্তিকামী জাতি, আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আমাদের পক্ষে যে ভূমিকা রাখা দরকার সেটি আমরা অনবরতভাবে আমাদের রাষ্ট্র সৃষ্টির পর থেকে 1972 সাল থেকে আমরা সেটা করে যাচ্ছি অব্যাহতভাবে। এবং আজকে যদি আপনি দেখেন এই যে ভূমিকাটা, এই ভূমিকার সঙ্গে সঙ্গে আমাদের রাষ্ট্র আজকে বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আজকে বিশ্ব অঙ্গনে শান্তির অগ্রদূত হিসাবে তাকে অভিনন্দন করা হচ্ছে, তাকে অভিহিত করা হচ্ছেন। এবং এই আঞ্চলিক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু অসাধারণ। এবং আমি সেই ব্যাখ্যায় যাব না আজকে, যেহেতু অন্য প্রসঙ্গ, যে তার এই যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে শান্তি প্রতিষ্ঠা এই উপমহাদেশে যেন আর কোনো যুদ্ধ না হয়, অশান্তি না হয়, এই উপমহাদেশ বিশেষ করে দক্ষিণ এশিয়া যে অন্যতম একটি শান্তিকামী এবং শক্তিশালী অঞ্চল হিসেবে গড়ে ওঠে, সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে সবাই মিলে সেই ভূমিকা, সেই ফিলোসফি এই বঙ্গবন্ধুর ছিল। সেই ফিলোসফি কিন্তু বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি আঞ্চলিক শান্তি রক্ষায় ভূমিকা রেখেছেন সেই শুরু থেকে। 1998 সালে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তান ভারত প্রায় পারমাণবিক যুদ্ধ লেগে যাচ্ছিল, তার প্রচেষ্টায় কিন্তু সেই পারমাণবিক যুদ্ধটা থেমে যায়। যাও, আমরা আজকে শান্তি মিশনের কথা আলোচনা করছি, সেখানেই থাকি। আপনি আমার অভিজ্ঞতার কথা বলছেন, হয়তো পরবর্তীতে বলবো। 1993 সালে আমি জাতিসংঘের শান্তি মিশনে ক্যাম্বোডিয়াতে ছিলাম। তখন পর্যন্ত সেটা জাতিসংঘের সর্ববৃহৎ মিশন ছিল। 16,000 সেনা সদস্য ছিল, সেনা সদস্য না পুলিশ সহ 16,000 পিসকিপার শান্তিরক্ষী বাংলাদেশের থেকে গিয়েছিল প্রায় 2,500-এর মতো। একটা ফুল ব্যাটালিয়ন ইনফেন্ট্রি রেজিমেন্ট ছিল। আমরা অবজারভার ছিলাম, আমরা স্টাফ হেডকোয়ার্টারে ছিলাম। শান্তি মিশন অত্যন্ত কঠিন শান্তি সেই মিশনটি ছিল। অস্ট্রেলিয়ার একজন লেফটেন্যান্ট জেনারেল স্যান্ডারসন তিনি
ওখানে ছিলেন ফোর্স কমান্ডার, জাপানের রাষ্ট্রদূত আকাশী ছিলেন মিশন প্রধান, সেন্ডারসন লেফটেন্যান্ট সেন্ডারসনের স্টাফ অফিসার হিসাবে আমি ফোর্স প্রভোস্ট মার্শাল হিসাবে দায়িত্ব পালন করেছি, যার জন্য আমি হেডকোয়ার্টারে থেকে এই মিশনের কিভাবে কোন দেশ কিভাবে কতটুকু পারফরমেন্স করছেন সেটি দেখার যেমন সুযোগ হয়েছে, তেমনি যারা ঊর্ধ্বতন অর্থাৎ নেতৃত্বের পর্যায়ে ছিলেন ফোর্স কমান্ডার এবং মিশন প্রধান এবং আকাশে, তাদের সাথে সরাসরি কাজ করার পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশকে ভূমিকাটি কিভাবে প্রশংসা করেছে সেটি মানে যদি আমি উদাহরণ দিয়ে দেই সেটা বলে শেষ করা যাবে না। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি ছোট্ট 1 মিনিটের মধ্যে। সেটি হলো এই যে আমি যখন ওই মিশনে ছিলাম তখন মিশনটা অত্যন্ত কঠিন ছিল। হ্যাঁ, বিদ্রোহী গ্রুপ ছিল ওখানে, যে গৃহযুদ্ধ পক্ষ বিপক্ষ, একটি গ্রুপ ছিল খেমাড্রোস গ্রুপ, তারা কিছুতেই আত্মসমর্পণ অস্ত্র সমর্পণ করছিল না। তারা পারলে জাতিসংঘ মিশনের যারা সদস্যদের উপর আক্রমণ চালাতো। তো এরকম একটি ঘটনা হলো, একবার রাতে বুলগেরিয়ার একটা ব্যাটালিয়নের একটা ক্যাম্প ছিল, সে ক্যাম্পে তারা আক্রমণ করে প্রায় 25-30 জন জাতিসংঘের সদস্য তাদেরকে বন্দি করে নিয়ে যায়, তাদের অস্ত্রপাতি সব লুট করে নিয়ে যায়। ঠিক এই ঘটনার সপ্তাহখানেক পরে বাংলাদেশের এরকম একটা, আমরা প্লাটুন বলি, প্রায় 30-35 জন একটা সেনা সদস্যের দল, অফিসার একজন ছিলেন, একজন ক্যাপ্টেন সেখানে ছিলেন। সারা রাত এই খেমাড্রোস যে বিদ্রোহী বাহিনী তারা আক্রমণ চালায়, কিন্তু তারা আক্রমণ এই খেমাড্রোস কোনো সফলতা পর্যন্ত প্রতিহত হয় এবং তারা ফিরে যেতে বাধ্য হয় এবং হতাহতের সংখ্যা ছিল একেবারে শূন্য। সে কারণে এই যে পাশাপাশি উদাহরণ, তখন লেফটেন্যান্ট জেনারেল সেন্ডারসন ফোর্স কমান্ডার, যেহেতু আমি ওনার স্টাফ অফিসার ছিলাম এবং বাংলাদেশের অফিসার ছিলাম এবং বাংলাদেশে এরকম একটা ভূমিকা রেখেছেন, আমাকে সকালে টেলিফোন করে উনি বললেন যে ইয়েস কর্নেল, আমি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, হোয়াট ইউর ব্যাটালিয়ন হ্যাজ ডান, হ্যাভ ইউ হার্ড ইট? তুমি কি শুনেছো তোমার ব্যাটালিয়ন কি ভূমিকা রেখেছে? আমি বলেছি স্যার আমি শুনেছি। বলে চলো আমি দেখতে যাব, তুমি আমার সাথে চলো। তো আমি ওখানে গিয়েছিলাম, তারপরে উনি গেলেন, সবার সাথে দেখা করলেন, ভূয়সী প্রশংসা করলেন, প্রায় 2 ঘন্টার হেলিকপ্টার জার্নি। যখন হেলিকপ্টারে আমি ফিরছিলাম ওনাদের একসঙ্গে, তখন ওনার সাথে আরও অফিসার ছিলেন এবং যেভাবে বাংলাদেশের ভূমিকা উনি প্রশংসা করছিলেন, সেখানে একজন বাংলাদেশি অফিসার হিসাবে আমার কাছে মনে হয়েছিল যে সত্যিকার আমি অত্যন্ত গর্বিত ফিল করছিলাম তখন। সুতরাং এই যে জায়গাগুলো, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে এবং আমি মনে করি আগামীতে সেটা অব্যাহত থাকবে।